সংবাদ শিরোনাম। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা। দুদিন আগে সরে দাঁড়ালেন দুই প্রার্থী। আমেরিকায় খোলা হচ্ছে ২৭ ভোট কেন্দ্র। বাংলাদেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আবার ঊর্ধ্বমুখী। শনিবার থেকে চীনা টিকার প্রথম ডোজ দেয়া শুরু হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়া সুনীল মণ্ডল এমপির লোকসভা সদস্য পদ বাতিলের দাবি। পিটিশন জমা দিল তৃণমূল নেতৃত্ব। এবং আবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালালো ইসরায়েল। ইহুদিবাদীদের পতাকা মিছিল ব্যর্থ করে দেওয়ার দাবি করলেন ফিলিস্তিনিরা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলুসমা খামেনি। কিছুক্ষণ আগে তার ভাষণ শুরু হয়েছে এবং তা ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIBর বিভিন্ন টেলিভিশন ও রেডিও চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সর্বোচ্চ নেতার ভাষণ একযোগে প্রচারিত হচ্ছে। আগামী শুক্রবার 18 জুন ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী মোহসেন মেহের আলীজাদে ও আলী রেজা জাকানি। আজ সকালে মেহের আলীজাদে অপর সংস্কারপন্থী প্রার্থী আব্দুল নাসের হেম্মাতির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এরপর রক্ষণশীল প্রার্থী আলী রেজা জাকানি আরেক প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। তিনি ইব্রাহিম রাইসিকে ভোট দিতে সব সমর্থকের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭টি ভোট কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে ইরান। আমেরিকা প্রবাসী ইরানি নাগরিকেরা যাতে সহজে ভোট প্রদান করতে পারেন সে লক্ষ্যে ব্যবস্থা করা হচ্ছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাওয়াঞ্চি বলেছেন, ওয়াশিংটন ডিসির পাশাপাশি আমেরিকার 18টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। কানাডা প্রবাসী ইরানি নাগরিকদের জন্য ভোট কেন্দ্র খোলা হচ্ছে কিনা জানতে চাইলে রাওয়াঞ্চি বলেন, কানাডা সরকার ভোট কেন্দ্র খোলার অনুমতি দেয়নি, কিন্তু সেখানে বহু ইরানি নাগরিক বাস করেন। তাদের জন্য কানাডার সীমান্তবর্তী আমেরিকার বুফালোতে ভোট কেন্দ্র খোলা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, গত 3.5 বছর ধরে আমেরিকার চাপিয়ে দেয়া অন্যায় ও বর্বরচিত অর্থনৈতিক যুদ্ধের ফলে তার দেশের জনগণ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। তবে সাহসী ইরানি জনগণ শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সব ইরানি ভোটারের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করে রুহানি বলেন, আগামী শুক্রবার আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, ইরানের রাষ্ট্র ব্যবস্থা ইসলামী বিপ্লবের ফসল এবং আমাদের সকলের উচিত এই মহান অর্জনের প্রতি সম্মান দেখানো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণে গত 24 ঘন্টায় 60 জনের মৃত্যু ঘটেছে। এদিকে আগামী শনিবার থেকে দেশে চীনের সিনোফার্মের এবং ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণে গত 24 ঘন্টায় 60 জনের মৃত্যু ঘটেছে। আগের দিন মারা গিয়েছিলেন 50 জন। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যু দৈনিক 50-এর উপরে থাকছে। আর গত 4 মের পর এই প্রথম একদিনে সর্বোচ্চ সংখ্যক 60 জন মারা গেলেন। কেবল মৃত্যু নয়, করোনা সংক্রমণ শনাক্ত এবং সংক্রমণের হারও বাড়ছে। গত 24 ঘন্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে 3,956টি।
অন্যদিকে সংক্রমণের হার 56 দিনের মধ্যে সর্বোচ্চ 16% উপরে উঠে গেছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে আগামী শনিবার থেকে চীনের সিনোফার্মের এবং ফাইজারের টিকা প্রথম ডোজ প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দ্বিতীয় ডোজের হিসাব মাথায় রেখে আপাতত টিকা দেয়া হবে 50 লাখ মানুষকে। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বিভিন্ন দেশ থেকে করোনা ভাইরাসের টিকা আনার চেষ্টা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের 10 লাখ টিকা আসবে, কিন্তু অন্য টিকা কবে আসবে তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়, আলোচনা চলছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনা টিকার দামটি জনসমক্ষে প্রকাশ করার কারণে চীন একটু নারাজ হয়েছে, আর এতে টিকা পেতে বিলম্ব ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম জানিয়েছেন, ঢাকায় যেসব মেডিকেল ইনস্টিটিউট বা কলেজ আছে সেখানে আমরা আবার প্রথম ডোজের টিকা নতুন করে দেয়া শুরু করব। সিনোফার্ম এবং ফাইজারের টিকা দিয়েই এই কার্যক্রম চলবে। গতকাল 15 জুন নাগাদ 37টি জেলায় সিনোফার্মের টিকা পৌঁছে গেছে বলেও জানান ডাক্তার নাজমুল ইসলাম। সংবাদে বাংলাদেশের তরুণ ইসলামী বক্তা আবু তাহা আদনানের নিখোঁজ হওয়ার 7 দিনের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন। আজ গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আবু তাহা গত 10 জুন দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি, এর ক্লু আমরা খুঁজে বের করব। যেখানে অপরাধ হচ্ছে সেখানে আইন ভঙ্গ করে যেটা হচ্ছে সেখানেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও আইনের আওতায় আনা হবে। ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি 350-র বেশি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠের সরকার গড়বে বলে মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আজ এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে তার এই মন্তব্য প্রকাশিত হয়েছে। উত্তরপ্রদেশে গত বিধানসভা নির্বাচনে 403 আসনের মধ্যে বিজেপি বিপুলভাবে জয়ী হয়ে বর্তমানে ক্ষমতায় রয়েছে। বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা যোগী আদিত্যনাথ রাজ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলাচ্ছেন। অখিলেশ যাদব বলেন, 2022 সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে 350-এর বেশি বিধায়কের শক্তি নিয়ে সমাজবাদী পার্টির সরকার ক্ষমতায় আসবে। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডল এমপির লোকসভা সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছেন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি। তিনি বলেছেন, সুনীলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পিটিশন জমা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডল এমপি সম্পর্কে বলেছেন, স্পিকারের উচিত ওকে বের করে দেয়া। তিনি আজ বুধবার ওই মন্তব্য করেন। অধ্যাপক সৌগত রায় এমপি বিজেপি নেতা সুনীল মণ্ডল এমপি সম্পর্কে বলেন, ওর বিরুদ্ধে আমাদের দল থেকে দলত্যাগ বিরোধী আইনে পিটিশন জমা দেওয়া হয়েছে। লোকসভার স্পিকারের উচিত সেটা বিচার করে ওকে বের করে দেয়া। এ সম্পর্কে অধ্যাপক সৌগত রায় বলেন, উনি 5 বছরের জন্য তৃণমূল এর টিকিটে নির্বাচিত হয়েছেন। 2 বছর হতে না হতে হঠাৎ করে বিনা কারণে বিজেপিতে চলে গেল। আমরা ওকে বলেছিলাম, তখনও সত্যিই রাজি ছিল না। শুভেন্দুর দ্বারা প্রলুব্ধ হয়ে বলুন, মিসগাইডেড হয়ে বলুন, চলে গেলেন। ওর বিরুদ্ধে তো আমাদের দল থেকে দলত্যাগ বিরোধী আইনে পিটিশন জমা দিয়েছে। লোকসভার অধ্যক্ষের উচিত সেটা বিচার করে ওকে বার করে দেওয়া। বলছিলেন অধ্যাপক সৌগত রায় এমপি। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান পূর্ব কেন্দ্রের সংসদ সদস্য সুনীল মণ্ডল বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি এবার বিজেপি নেতাদের সমালোচনা করায় তার পুনরায় তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়েছে। তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সেই সুনীল মণ্ডল এবার নির্বাচনে ব্যর্থতার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করেছেন এবং প্রস্তাব পেলে তিনি তৃণমূলে ফিরবেন বলেও জানিয়েছেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গাজা উপত্যকা থেকে অগ্নি বেলুন ছোড়ার অভিযোগ তুলে ইসরায়েল এ হামলা চালায়।
ব্রিটিশ সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম এ খবর দিয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা শহর থেকে বুধবার রাতে ইসরায়েলি বিমানের হামলার শব্দ শোনা গেছে। ইসরায়েলের ফায়ার সার্ভিস দাবি করেছে, গতকাল গাজা থেকে কয়েকটি অগ্নি বেলুন ইসরায়েলের দিকে ছোড়া হয়, যার বিস্ফোরণে কয়েক জায়গায় আগুন ধরে যায়। 11 দিনের যুদ্ধ শেষে গত 21 মে ইহুদিবাদী ইসরায়েল এবং গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম এ ধরনের বড় কোনো হামলার ঘটনা ঘটল। গতকাল ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র জেরুজালেম আল কুদস শহরে পতাকা মিছিল করে। এ নিয়ে ফিলিস্তিনি জনগণ এবং ইহুদিবাদীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল। এদিকে ইহুদিবাদীদের পতাকা মিছিল ব্যর্থ করে দিয়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন ও দল আজ এক যৌথ বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের ইন্তিফাদা ইহুদিবাদীদেরকে তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের সুযোগ দেয়নি। গোটা ফিলিস্তিনি জাতি মাঠে ছিল, এ কারণে বিজয় এসেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযান এবং ইন্তিফাদা থেকে যে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে তা তাদেরকে মিছিলের পথ পরিবর্তনে বাধ্য করেছে। ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে যেভাবে ইচ্ছে সেভাবে পতাকা মিছিল করতে পারেনি ইহুদিবাদীরা। গতকাল ইহুদিবাদীরা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে উস্কানিমূলক পতাকা মিছিল বের করে। এরপর ইহুদিবাদীরা মিছিল নিয়ে প্রথমে জেরুজালেমের ওল্ড সিটিতে প্রবেশের একটি গেটে হামলা চালায়, এরপর অন্যদিকে চলে যায়। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা বলেছে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার জরুরি অংশ। গতকাল এক সম্মেলন শেষে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে কথা বলেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আগামী শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার শিকার ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্ব সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। আগামী শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 7 জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পেয়েছেন, তবে এরই মধ্যে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। অর্থনৈতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে প্রার্থীদের মধ্যে মতপার্থক্য থাকলেও এবং এমনকি নির্বাচনী বিতর্কে প্রার্থীরা একে অপরকে আক্রমণাত্মক ভাষায় কথা বললেও কতগুলো বিষয়ে তারা সবাই ঐকমত্য পোষণ করেন। প্রতিটি প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে জিততে পারলে অভ্যন্তরীণ সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে মানুষের দুঃখ দুর্দশা লাঘবে চেষ্টা করবেন। তারা ভেঙে পড়া অর্থনীতিকে শক্তিশালী করে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ভাবমর্যাদা ফিরিয়ে আনার কথা বলছেন। মার্কিন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় সব প্রার্থী তাদের বিভিন্ন প্রতিশ্রুতি বা কর্মসূচি বাস্তবায়নযোগ্য বলে দাবি করছেন। তারা সবাই শক্তিশালী সরকার গঠন করে সব ক্ষেত্রে নিরাপত্তা রক্ষা ও শক্তি অর্জন এবং পূর্ণ উদ্যমে দক্ষতার সাথে দেশ পরিচালনার কথা বলছেন। একই সঙ্গে তারা পররাষ্ট্র ক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য বিষয় ও বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলার উপায় তুলে ধরার পাশাপাশি বাইরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিজেদের বিপ্লবী লক্ষ্য ও মূল্যবোধ রক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনসমর্থন লাভের জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বিজয় অর্জন অতটা সহজ নয়। বিশেষ করে তারা সবাই জনগণের প্রধান দাবি অর্থাৎ জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক দুর্দশা লাঘব, চাকরির সুযোগ সৃষ্টি, গৃহ সংকট কমিয়ে আনা, দুর্নীতি উৎখাত করা এবং সমাজে বিরাজমান বৈষম্য দূর করা প্রভৃতি বিষয়ে একমত পোষণ করলেও কেবলমাত্র আগামী নতুন সরকার পরিচালনার পদ্ধতি বা ধরন নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
গত প্রেসিডেন্ট নির্বাচনেও জনগণের মূল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নতুন সরকার গঠিত হলেও বহু ক্ষেত্রে তাদের ভুল নীতি ও দুর্বল পরিচালনা পদ্ধতির কারণে অনেক প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারেনি। এ কারণে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং তারা এ অবস্থার পরিবর্তন চায়। আগামী 18 জুন শুক্রবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন ইরানের সার্বিক পরিস্থিতি পরিবর্তনের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।